প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউজেই জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা পুরো ফ্রেশ, তারই সাথে সাথে ফ্রেশ মাইন্ডে পুরো কাজকর্ম যথারীতি সবটা সেরে ফেলেছি। আর এমনকি আমার ব্রাশ করাও হয়ে গেছে। তারপরে এক বালতি জল নিয়ে চলে এলাম ছাদের উপরে, কেননা কাজগুলোতে বেশ কয়েকদিন ধরে নিজের হাতে জল দিচ্ছি না। তোমাদের দাদাভাই এই যে পায়রার গামলা দেখছো, এই গামলায় জল দিতে আসে, বালতিতে করে এক বালতি জল নিয়ে আসে আর সেই জলটাই এদিকে ওদিকে গাছে দিয়ে দেয়। দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু এখনও খানিকটা কুয়াশা আছে, আর তারই ফাঁকে রোদ্দুর। যেহেতু আমাদের পূব দুয়ারি ঘর, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যি মামা একেবারে উঁকি মারে। ওই যে আমরা ছোটোবেলায় কবিতায় পড়তাম না, ভোর হলো দৌড় খোলো খোকা খুকু জাগরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি চটোরে। তো ঠিক তেমনটাই সূর্যি মামা যেন আমাদের ওইটাই বলতে চায় যে ভোর হয়েছে, দৌড়টা খুলে দাও। আর এই চন্দ্রমল্লিকা গাছটা নেওয়া হয়েছিল যখন, তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন ছিল। তারপরে এই যে ডোকা কেটে দিয়ে একেবারে গাছটা দেখো ঝোপালো হয়েছে, তবে এখনও ফুল ফোটেনি, কুড়িয়ে এসেছে, জানি না কবে কি হবে। আর ওই যে সাদা হলুদ যেটা দেখলে, ওটা তো আগে থেকেই নেওয়া হয়নি, এই যে রিসেন্টলি কয়েকদিন হয়েছে নেওয়া হয়েছে। তো গাছটা দেখছি কেমন ঝিমিয়ে যাচ্ছে, তবে কুড়িও আছে অল্প কয়েকটা। আর এই গাছটা দেখো শীতকাল হলে কিন্তু সুন্দর এরকম লাল লাল ফুল ফোটে, তবে ফুলও ফুটেছে। আর দেখো পায়রায় ডগাগুলো কেমনভাবে ভেঙে দিয়েছে। কাল বিকালবেলা যখন জল দিয়েছিল তোমার দাদাভাই, তখন বললো ঠিকঠাক ছিল, তবে এখন সকালবেলা জল দিতে গিয়ে এসে দেখি এই যে অবস্থা। পায়রাগুলো যেমন ভালো লাগে দেখতে, তেমন কিন্তু ওরা অকাজও করে। ওদের জন্য জানো তো আমি ছাদে কোনো রকম টাইম ফুল গাছ লাগাতে পারি না, গাঁদা ফুল গাছ লাগাতে পারি না। ছোটো ছোটো যদি কোনো রকম গাছের মানে চারা হয়, তো সেই চারাগুলোকেও এমন সময় কুটে খেয়ে নেয়। তখন যে এত পরিমাণে রাগ হয় ওদের উপরে, সে কি বলবো। তবে ওই আর কি, কথাই বলে না, ভয়কে জয় করতে হয় আর রাগকে স্তম্ভ বানাতে হয়। তো সময় সেটাই আমাকে করতে হয়। পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। আর এই যে কলপাড়ে এসে দেখি জামা কাপড় কয়েকটা দড়িতে ঝোলানো আছে, আর বেশ কয়েকটা দিক ওদিক থেকে খুঁজে নিয়ে মোটামুটি জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখলাম। আর যেহেতু সাদা জামা কাপড় ছিল, ওই জন্য আরও বিশেষ করে ভিজিয়ে রাখা। বাবুদের ওই যে জামা কাপড়গুলো এত পরিমাণে নোংরা হয় কি বলবো। ওরা 1 থেকে 2 দিন যদি স্কুলে পড়ে যায়, তো সেই জামা কলার আর দেখার মতন হাল থাকে না। তবে কি আর করব, মা হয়েছি, সন্তানরা দুষ্টুমি করলে তো সেটাকে মেনে নিতেই হবে, আর অগোছালো হলে সেটা তো গুছিয়ে নিতেই হবে। আর এই যে সকাল আজকে একটু লিকার চা বানাবো, তার জন্য একটা লং নিয়েছি, 2টো গোলমরিচ আর একটু আদা। তো সেটাকে ভালো করে হামানদিস্তায় থেতো করে নিলাম, নিয়ে এখন এই যে 1 কাপ গরম লিকার চা ঢেলে নিলাম। আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ, এর হার্ট ব্রোকেন হয়ে গেছে। তবে এটা চাইলেও কি আমি জোড়া লাগাতে পারবো? তো কিছু জিনিস থাকে না, এমনই হার্ট ব্রোকেন হয়ে যায়, সেটাকে চাইলেই কিন্তু আমরা জোড়া লাগাতে পারি না। তবে ওই যে সময় পরিস্থিতি অনুযায়ী সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করলেও কিন্তু ওই যে দাগটা, সেটা কিন্তু থেকেই যায় মনের গভীরে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমি 2টো কম্বলের সঙ্গে যুদ্ধ করে বলতে পারো, খাবারগুলো ঠিকঠাক করে এই যে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। ছোট কম্বলটার অসুবিধা হয় না, তবে বড় কম্বলটা কি হয়, এ মাথা থেকে ও মাথা গুটিয়ে খাবারের মধ্যে দলা হয়ে যায়, সেটাকে না এপাশে গিয়ে ঠিক করতে পারি না ওপাশ দিয়ে।
তারপরে অনেক কষ্ট করে কিন্তু প্রতিদিন আমার এই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ওই যে পরিচ্ছন্নতা আমার কাছে সবথেকে সেরা উপহার এটা বলতে পারো। ওই জন্য কিন্তু আমার কষ্ট হলেও আমি ওই পরিচ্ছন্নতার দিক তাকিয়ে অন্তত এই কাজটা প্রতিদিন ফোকাস করি। কি করব বলো তো? ব্ল্যাঙ্কেট আমি ওই যে একেবারে একটা শীত চলে যাবে সেইভাবে ব্যবহার করব, তারপরে গিয়ে আবার ওইটাকে ধুয়ে পরিষ্কার করব, ওটা আমার দ্বারাই সম্ভব হয় না। আমার মনে হয় মাসে করে একদিন করে অন্তত ব্ল্যাঙ্কেটের কভারটা খুলে ধুয়ে দেব, তারপরে গিয়ে আবার মাসখানেক পরে গিয়ে আবারও ধুয়ে দেব। আর তারপরে শীত শেষে ব্ল্যাঙ্কেটটাকে আবারও সুন্দর করে রোদ্দুরে গরম করে বাক্সের ভেতরে তুলে রাখবো। এটা হলে বেটার হয়, নাকি ওই যে ব্ল্যাঙ্কেটের কোনো রকম কভার ছাড়া গায়ে দিয়ে পুরো শীতটা ওইভাবে নোংরা মতন কেমন একটা ঘিন করে। তো জানি না তোমাদের কেমন কি লাগে, তবে সবসময় আরাম উপভোগ করতে গেলে হয় না, কিছু সময় সিচুয়েশান, পরিস্থিতি এবং পরিচ্ছন্নতাও দেখতে হয়। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমি ওইদিকে আটা টুকে মানে মেখে রেখে এসেছি। আর বাবুরা এদিকে স্নান করতে গেছে, তো ওরা বাইরে বেরালে ওদেরকে জামাকাপড় পরিয়েই আটা রুটিটা সেঁকে দেবো। আর ওদিকে দেখলে উনানের মুখটাতে একটু মাটি লাগিয়ে নিলাম, কেননা ওই পোর্শনটা কাঠ ঠোকাতে গিয়ে ভেঙে গেছিলো অনেক দিন আগে। তো সেটাকে প্রায় গেলে এইভাবেই জুড়ে নিতে হয়, কেননা যে জিনিস একবার ভেঙে যায় সেটাকে হাজার চেষ্টা করলেও তো জোড়া লাগানো যায় না। শুধুমাত্র ক্ষণিকের জন্যই হয়তো এই উপস্থিত বুদ্ধিটা কাজ করে। যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ওদিকে দুই বাবুকে স্নান করিয়ে রেডি করে রেখে তারপরে চলে এসেছি রুটিগুলোকে এবার গরম ভেজে দেব। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখো, গরম 3টে রুটি ছেঁকে নিয়েছি। বড়বাবু 2টো খাবে বললো আর ছোটোবাবু একটা। আর আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওই জন্য রোল বানিয়ে আগে ঝপাঝপ ওদেরকে দিয়ে দিলাম। তো একজন নিয়ে পালিয়ে গেল আর একজন দাঁড়িয়ে আছে, তাকেও এবার এই যে গুড় দিয়ে রুটির রোলটাকে দেব। সে খেয়ে দিয়ে একটু জল খাবে, তারপরে গিয়ে স্কুলে চলে যাবে। আর তারপরে ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকে এই যে আবার ধুয়ে দিয়েছি। তো এগুলো ধুতে যে আমার কত সময় লেগেছে সে শুধুমাত্র আমি একাই জানি। প্রায় 45 মিনিট লেগেছে শুধুমাত্র এই জামা কাপড়গুলো সঠিকভাবে ধোয়ার জন্য। আর এরই ফাঁকে আমি আবার হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়েও এসেছি। আর জামা কাপড়গুলো তো ধুয়ে কমফোর্টে ভিজিয়ে রাখি, তারপরে গিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট বাদে আমি এগুলোতে হাত দিই। আর তার ফাঁকে আমি ওই যে বললাম হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়েছি, তারপরে জায়ের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করেছি। আর তারপরে ওই আর কি ফ্রিজ থেকে এই যে সবজিটা বার করে রেখে গেছিলাম যাতে করে একটু ঠান্ডা কেটে যায়। ফুলকপি তো বেশ কয়েকদিন ধরে রান্না করছি, তবে এই যে শেষমেশ আরেকটা ফুলকপি ছিল, সেটা আর তরকারি রান্না করে খাওয়ার মতো হাল নেই। তো তোমার দাদাভাই বলল আজকে আবার ডাল বানাবে, তো সেই সাথে ফুলকপিটাকে ভাজা করে দিও। আর এই যে শাক দেখতে পাচ্ছ, এটা আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছে। তবে খেতে থেকে আর বড় হয়নি, গাছগুলোর গোড়াটা নাকি শক্ত হয়ে গেছে। তো খেতে বসেই কিন্তু ছিঁড়ে ওই যে প্যাকেটের ভিতরে দিয়েছে। শুধুমাত্র যে লাল শাক দিয়েছে তা নয়, আরও দিয়েছে ধনে পাতা, আর দিয়েছে 2টো ওলকপি, আর দিয়েছে পালং শাক। তো যাই হোক, সেইগুলোকে তোমার দাদাভাই ফ্রিজে রেখে দিয়েছে একা হাতে এসে। আর শুধু শাকটাকে আমার পাশে ফেলেছিল, ওই জন্য আমি তোমাদেরকে শাকটা থেকে দেখাতে পাচ্ছি। আর এদিকে দেখো শাকটায় কি পরিমাণে বালি। শাকটা যেহেতু বাছা কোটা, ওই জন্য আমি ঠিকঠাক করে বাছিনি। তো দেখি মাঝে একটু ঘাস পাতা ছিল, তবে ধুতে সেটাকে পরিষ্কার করে তারপর ওইদিকে রান্নাও কিন্তু আমি বসিয়ে রেখে এসেছি। তো ওইদিকে মনে পড়লো হঠাৎ করে চালটা ভেজানো হয়নি, তার জন্য চলে এলাম। আর চলে এসে যে চালটাকে ভিজিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ফুলকপিটাকে কিন্তু অর্ধেক ভাজা করে নিয়েছি, তারপরে এই যে লবণ হলুদ দিলাম। এই ফুলকপিটা তেলের উপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তখনই যদি আমি লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু ফুলকপিটা গোটা ভাজা হতো না।
ফুলকপিটা একেবারে ঘেটে খাওয়া হয়ে যেত। তো কিছু কিছু সবজিতে কিন্তু আগে লবণ দিতে হয়, আর কিছু কিছু সবজিতে কিন্তু পরে। এই শাকটাতে যেমন আমি আগে লবণ দিলাম, আবার ওইদিকে ফুলকপিটাতে পরে দিলাম। তো কার্যক্ষেত্র অনুযায়ী কিন্তু জিনিসগুলো প্রয়োজন মতো আর সময় মতো ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু সব জিনিসই পারফেক্ট হয়। এদিকে দেখো শাকটাও ভেজেছি, একেবারে কড়াইতে লাগলো না, আর ওইদিকে ফুলকপিটাও ভেজে নিয়েছিলাম, তাও কিন্তু কড়াইতে লাগলো না। আর এবারে আমি ডাল সম্বাদ দেবো। ওই যে প্রেশার কুকারে দেখতে পাচ্ছ, আজও আবার ডাল সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে এই যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সম্বাদ দিয়ে নিয়েছি। আজকে আর পেঁয়াজ ফোড়ন দিলাম না, কেননা মুসুর ডালে পেঁয়াজ খেতে ভালো লাগে, তবে ধনেপাতা দেবো ভেবেছিলাম, ওই জন্য কিন্তু আমি আর পেঁয়াজ ফোড়ন দিইনি, পাঁচ ফোড়ন দিয়েছি। আর দেখলে বাটিতে এক বাটি ডাল তুলে রাখলাম ধনেপাতা দেওয়ার আগে, কেননা আমার ছোটো বাবু আবার ধনেপাতা খায় না, ডাল খায়। আর বড় বাবু ডাল বলো সবজি বলো কোনো কিছুই খাবে না, ওকে আবার একটু ডিম ভাজা করে দিতে হবে। আর এই যে সমস্ত রকম রান্না বান্না হয়ে গেছে, ওদিকে কালকে চাটনি আছে, আর এদিকে আবার আজকে ডাল করলাম, শাক ভাজা করলাম, আর ফুলকপি ভাজা করলাম, আর সাথে দুটো ডিম ভাজা করে নেব পরে গ্যাসে। বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো। এই তো ধনেপাতা ছাড়া ডাল। এই ফুলকপি ভাজা শাক ভাজা নিবি? শুধু ডিম ভাজা দিয়ে খাবি? দাঁড়াটা হাতা দি। শুধু ডাল দিয়েও খাওয়া যায়। ও মা, তো ডিমের পরে সস দিবা? ডিমের পরে আবার সস লাগায় কে খায়? ইসমাইল মতন বানাই দেবো। স্মাইল মতন বানাচ্ছে, এমনি খা, ওই সস নিলে ডিম ভালো লাগবে না। ভালো মশলা করে দাও। লাগবে তো একটু লাল শাক ভাজা নে, আর ওই ফুলকপি ভাজা নে। তোমাকে দাও। এই তুই ডাল নিবি? ফুলকপি ভাজা নেবো না, শাক ভাজা নিতে পারি যদি সস দাও। দুই বাবুকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিয়ে বাসন কুসন সমস্তটাই মেজে নিয়েছি, আর এখন একটু মাথায় তেল দিচ্ছি, যেহেতু গতকাল শ্যাম্পু করব। আর ওদিকে তো বাসন কুসন সমস্তটাই মেজে নিয়েছি, এবারে যাব একটু স্নান করতে। আর আমাকে গতকালকের ভিডিওতে একটা বন্ধু আমার প্রেগনেন্সি স্টোরি শুনতে চেয়েছে, তো অবশ্যই তাকে আমি শোনাবো আমার প্রেগনেন্সি স্টোরি। আর এই যে আমি মাথায় তেল দিয়ে ভালো করে চুলটাকে আটকে নিলাম, এবারে যাব স্নান করতে, তারপরে পুজো দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।